নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। মানুষের রায় সর্বোচ্চ রায়, মানুষই শেষ কথা বলে। আর মানুষের আদালত থেকে সবচেয়ে বড় বিচার আসে। 4 মে পশ্চিমবঙ্গের মানুষ তাদের রায় ঘোষণা করে দিয়েছে এবং অতি স্পষ্টভাবে পশ্চিমবঙ্গের মানুষ রায় ঘোষণা করেছে। ব্যালট বাক্স খুলতেই মানুষের রায় স্পষ্ট করেছে, আর নয় তৃণমূল, এই মুহূর্তে দরকার পদ্মফুল। ফলে বাক্স খুলতেই দেখা গেছে 293টা আসনের মধ্যে 207টা বিজেপি আর তৃণমূল কংগ্রেস 80টা। সুতরাং মানুষ তাদের রায় অতি স্পষ্টভাবে দিয়ে দিয়েছে। পশ্চিমবাংলার মানুষ তাদের আস্থা ভরসা বিজেপির ওপরেই রেখেছে। কিন্তু এই রকম অবস্থার পরেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পরাজিত হওয়ার পরেও তৃণমূল নেত্রী যে প্রসিডিং আছে, উনি বলছেন যে আমি পদত্যাগ করব না, পদত্যাগপত্র জমা দেব না। কিন্তু অপরদিকে আইনজ্ঞরা বলছে উনি পদত্যাগপত্র যদি জমা নাও দেয় কোনো অসুবিধা নেই, আইনের রাস্তা আছে। সেক্ষেত্রে নতুন সরকার শপথ নেবে এবং নতুন সরকার গঠন হবে, কোনো কিছু অসুবিধা নেই। তৃণমূল নেত্রীর এই সকল বিষয়গুলো আমি একজন জ্যোতিষী হিসাবে বলবো সবই গ্রহগত বিষয়। গ্রহের অবস্থান এবং গ্রহের ভালো এবং অশুভ প্রভাবের জন্যই এই রকম প্রভাব আসে। ফলে বিদায় বেলাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি জটিলতা রইল। একদম নির্বাচনের সময়কাল থেকে আরম্ভ হয়েছে আইনের ধাপগুলি নামতে, এবং উনি যে বিদায় নিচ্ছে সেই সময়তেও উনি আইনি জটিলতার মধ্যেই রয়ে গেল। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আমি আমার ভবিষ্যৎবাণী জ্ঞাপন করেছিলাম এবং ঠিক 1 মাস আগে ফলাফল ঘোষিত হয়েছে 4 মে, আর আমি আমার চ্যানেলে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম 3 এপ্রিল 2026, ঠিক 1 মাস আগে। এবং ভিডিওর টাইটেল ছিল মমতা না শুভেন্দু, পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করতে চলেছে। সেখানে আমি জ্যোতিষশাস্ত্রের গ্রহ নক্ষত্রের সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে আমি বলেছিলাম 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে এবং বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। এবং আমার ভাষা, আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট ছিল। ফলে ফলাফল ঘোষণা হওয়ার পরেই আপনারা আমার ভবিষ্যৎবাণী মেলাতে পেরেছেন। কিন্তু এই ভবিষ্যৎবাণীটার থেকেও আমি আরেকটা বড় ভবিষ্যৎবাণী করেছিলাম তৃণমূল সম্বন্ধে, ঠিক নির্বাচনের প্রাক্কালেই, মানে যখন ঘোষণা হলো নির্বাচনের দিন। এবং আমার মতে এই যে ভিডিওটার কথা আমি বলবো, এই ভিডিওটা, এই ভবিষ্যৎবাণীটা সবচেয়ে কঠিন এবং উজ্জ্বল ভবিষ্যৎবাণী ছিল। এবং ভবিষ্যৎবাণীতে যা যা বলেছি একটার পর একটা সেই জিনিস ঘটেছে। সুতরাং আমার যে ভবিষ্যৎবাণী মিলেছে তার থেকেও বড় আমি তৃণমূল নেত্রী এবং তৃণমূল সরকার এবং তৃণমূলের নেতা মন্ত্রীদের সম্বন্ধে আমি সচেতনতা দিয়েছিলাম আমার চ্যানেলের মাধ্যমে। 2026-এর 14ই জানুয়ারি এবং 15ই জানুয়ারি আমি দুটো ভিডিও প্রকাশ করি এবং সেই ভিডিওর মধ্যে টাইটেলের মধ্যেই সময়কাল দেওয়া ছিল। সময়কালটা দেওয়া ছিল কেননা আমি খুব গুরুত্বপূর্ণ ভেবেছি বিষয়টাকে। 2026-এর 20 ফেব্রুয়ারি থেকে 15ই মে 2026, আবারও বলি 20 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে 15ই মে 2026। এই সময়কালে তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেত্রী এবং সরকারের ভয়ঙ্কর বিপদ। টাইটেলটা কী ছিল? সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর বিপদ। 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026, ঠিক তার পরের দিন অর্থাৎ 15 তারিখ আবারও ভিডিও দিই একই বিষয়ের ওপরে,
যেহেতু বিষয়টাকে আমার খুব গুরুত্ব লেগেছে এবং আমি গণনাটার ওপরে খুব আস্থা রেখেছিলাম, ভরসা রেখেছিলাম যে এই রকম জিনিস ঘটবে। ফলে পরের দিন আমি আবারও ভিডিও দিই, টিএমসি এবং সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026 বিপদ সংকেত। এবং এই দুটো ভিডিওর মধ্যে আমি ওয়ান বাই ওয়ান ভাবে বলে এসছি কি কি বিপদ আসছে। বারবার বলেছি আইনের বিষয়ে বিপদ আসছে, আইনি জটিলতা আসছে, আইনের বিষয়ে যেখানেই উপস্থিত হবে সেখানেই পরাজিত হবে। সুতরাং আইনের বিষয়ে বারবার ধাক্কা আছে এই সময়কালে, যে সময়কালটা আমি উল্লেখ করেছি। সাথে সাথে বলেছি তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী এবং অ্যাডমিনিস্ট্রেশনের বড় ব্যক্তি এই সময়কালে অ্যারেস্ট হতে পারে, জেল হেফাজত হতে পারে। এছাড়াও আইনি জটিলতা বাড়বে, আইনের বিপদ বাড়বে, আইনের বিষয়ে যেখানেই তৃণমূল অগ্রসর নেবে সেইখানে পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি। ফলে আইনি জটিলতা লক্ষ্য করা যাবে। একটার পর একটা আপনি লক্ষ্য করুন যে এই সময় হয়েছে কি না। নাম্বার 1, এসআইআর ব্যাপার নিয়ে তৃণমূলের আইনি বিষয়ে পদক্ষেপ নিল, স্বয়ং সুপ্রিম কোর্টে গিয়ে উপস্থিত হলো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মুভমেন্ট করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এসআইআর ব্যাপারে তৃণমূল কংগ্রেসের সরকার ধাক্কা খেয়ে গেল। নাম্বার 2, আইএএস, আইপিএস, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব যারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে বজায় রেখে চলেছিল লাস্ট কয়েক বছর ধরে, অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গে যারা সঙ্গে ছিল আইন শৃঙ্খলার মেন পিলার, এই সকল বড় বড় পুলিশ অফিসার, আইএএস, আইপিএসদের, এমনকি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকেও বদলি করে দেওয়া হলো। ফলে বড় জটিলতা আসলো, বড় বিপদ আসলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সময়ে, ঠিক নির্বাচনের মুখে, এবং যেই সময়টাকে আমি উল্লেখ করেছিলাম। নাম্বার 3, মোথাবাড়ি কাণ্ড। মোথাবাড়ি কাণ্ডে কী হলো? একদল মানুষ যারা এসআইআরে নিযুক্ত ছিল তাদেরকে ঘেরাও করে 4টে বিচারপতি সহ আরও 4 জন ব্যক্তি ছিল যারা দ্রুত এসআইআরকে সম্পন্ন করার জন্য যারা দায়িত্ব নিয়েছিল, সেই সকল ব্যক্তিদেরকে ঘেরাও করে, সেই সকল ব্যক্তিদেরকে অফিসে আটকে রেখে এক শ্রেণীর মানুষ তাদেরকে ঘেরাও করে আন্দোলন দেখিয়েছে। শুধু এখানেই শেষ নয়, এই সকল বড় বড় অফিসার এবং বিচারকরা যখন বেরিয়ে গেলেন অফিস থেকে, সেই সময় রাস্তাতেও তাদের গাড়ির ওপরে আক্রমণ করে, গাড়ির কাঁচ ভাঙে, অনেক কিছু অসুবিধা দিয়েছে। ফলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বিষয়ে হস্তক্ষেপ করে ওই রাত্রেই, এবং পরের দিন বড় বড় করে বিবৃতি দেয় সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। ফলে আইনের সবচেয়ে বড় মন্দির থেকে সবচেয়ে বড় যিনি মানুষ, প্রধান বিচারপতি, তিনি বললেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। ফলে মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল সরকার এবং তৃণমূল নেতা মন্ত্রীদের এটা একটা বড় ধাক্কা আইনের বিষয়, যেই ভবিষ্যৎবাণী আমি দিয়ে রেখেছিলাম এবং সময়কালকে উল্লেখ করেছিলাম। সুতরাং একটার পর একটা ঘটে চলেছে। আমি সময়কালকে উল্লেখ করে আমি 2টো ভিডিও প্রকাশ করেছিলাম। শুধু এখানেই শেষ নয়, এখন যে ঘটনাটা ঘটে চলেছে আপনারা দেখছেন, তৃণমূল নেত্রী বলছেন যে আমি পদত্যাগ করব না, আমি হারিনি, আমাকে পরিকল্পনা করে হারানো হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস 100টা সিটের মতন জায়গাতে তৃণমূল কংগ্রেসকে পরিকল্পনা করে হারিয়েছে, তৃণমূল হারেনি, তার অভিযোগ এটা। সুতরাং উনি, অর্থাৎ তৃণমূল নেত্রী, পদত্যাগপত্র জমা দেবেন না, পদত্যাগ করবেন না। শেষ মুহূর্তে অর্থাৎ বিদায় বেলাতেও তৃণমূল নেত্রীর আইনি জটিলতা রয়ে গেল। সুতরাং যেই ভবিষ্যৎবাণীটা আমি দিয়েছিলাম ঠিক ফেব্রুয়ারি মাসের শুরুতেই
এবং আমি সময়কাল বারবার উল্লেখ করেছি এবং যা যা ঘটনা আমি বলেছি সব একটার পর একটা ঘটে গেছে ঠিক এই সময়তে, এবং বিদায় বেলাতেও তৃণমূল নেত্রী সে আইনের জটিলতার মধ্যেই রইলে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার চ্যানেলের সকল দর্শকের কাছে আমি অনুরোধ করব, আমি যেই ভিডিওটাতে অর্থাৎ 3 এপ্রিল পশ্চিমবঙ্গের নির্বাচন সম্বন্ধে আমি ফলাফলের সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, আমার মনে হয় একজন জ্যোতিষী হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এই যে ভিডিওটার মধ্যে সময়কাল দিয়ে সিএম মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার এবং সব নেতা মন্ত্রীদের যে সতর্কবার্তা দিয়েছিলাম, এবং একাধিকবার বলেছি আইনের বিষয়ে বড় জটিলতা আসছে, আইনের বিষয়ে ধাক্কা আসছে, এবং আইনের ব্যাপারে যখনই যেখানে অগ্রসর সেটা অসফলতা হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। এছাড়াও কোনো বড় নেতা বা মন্ত্রী জেল হেফাজত হতে পারে। হলো জেল হেফাজত হয়েছিল মনে আছে, আইপ্যাক কর্তা দীনেশ চান্ডাল ঠিক এই সময়কালের মধ্যেই অ্যারেস্ট হলো। দীনেশ চান্ডাল অ্যারেস্ট হলো। আইপ্যাক তৃণমূল কংগ্রেসকে সবচেয়ে বড় গাইড করছে, অর্থাৎ ভোট কুশলী। ভোটের মুহূর্তকালে যাদের প্রতিটা মিনিটের অত্যন্ত গুরুত্ব রয়েছে, ঘন্টা বাদ দিন, যারা প্রত্যেকটা মিনিটে মিনিটে তৃণমূলকে ইনস্ট্রাকশন করছে কখন কি কথা বলতে লাগবে, কোথায় কি প্রচার হবে, কোথায় কি ব্যানার হবে। সুতরাং প্রত্যেকটা মিনিটের মূল্য রয়েছে নির্বাচনে। কেন এদেরই পরামর্শের ওপরেই তৃণমূল কংগ্রেসের অনেকটাই নির্ভর করতে হচ্ছে, যেহেতু এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা চুক্তি করেছে নির্বাচনের বিষয়ে। সুতরাং সেই কর্তা গ্রেপ্তার, ফলে একজন বড় মাথা, যেটা আমি বলেছিলাম অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ব্যক্তি অ্যারেস্ট হতে পারে, এই রকম একটা ব্যক্তি অ্যারেস্ট হয়ে গিয়ে তৃণমূলের আরও বেশি অসুবিধা হলো। ফলে আমি অনুরোধ করব, সময় এসেছে মিলিয়ে নেওয়ার, জ্যোতিষশাস্ত্র কতটা সত্যি কথা বলে, এবং অবশ্যই বর্তমানের এই রকম অবস্থার যে ঘটনাগুলি ঘটে চলেছে একটার পর একটা, তার সাথে আমার ভবিষ্যৎবাণীটা কি দিয়েছিলাম চ্যানেলটাকে সার্চিং করে আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম, অবশ্যই আপনারা দেখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।